বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। তারকা চিহ্নিত প্রশ্ন 1, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9। আপনি প্রশ্নটি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য আমার তারকা চিহ্নিত প্রশ্ন নং 1 মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, ইহা সত্য কিনা যে সম্প্রতি সময়ে আপনি জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক সচ্ছলতার ব্যাপারে কড়া সতর্ক বার্তা সহ জনস্বার্থে অনেকগুলি নির্দেশনা প্রদান করিয়াছেন এবং ক প্রশ্নের উত্তর হাঁ সূচক হলে জনস্বার্থে আপনার উক্ত নির্দেশনাসমূহ কি কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম, আপনার প্রশ্নের জন্য আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিষয়টি সঠিক। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং কমিশনার বৃন্দ যারা উপস্থিত ছিলেন তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নির্দেশনাগুলি মোটামুটি নিম্নরূপ। মাননীয় স্পিকার, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আমাদের সাধারণ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজে জেলা প্রশাসকদের কাছে যেতে হয়, বিভিন্ন নানা কারণে জটিলতা সৃষ্টি হয়, তাদের কাজে বিলম্ব হয়। সেই জন্য অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যে সকল সিদ্ধান্ত সেগুলো গ্রহণ করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং স্বাভাবিকভাবেই যেহেতু বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই জন্য প্রশাসনে আমরা চাইছি জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা। মানে স্পিকার, সেবা প্রদান ব্যবস্থাকে সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। সেবা প্রদান ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য যত দ্রুত সম্ভব যে সকল জায়গায় সম্ভব প্রশাসনের, বিশেষ করে সেবা প্রদানের ক্ষেত্রে, সেগুলোকে ডিজিটালাইজ রূপান্তর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক জায়গায় কার্যকর ব্যবস্থাও গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বা আইনের লঙ্ঘনের যে সকল ঘটনা ঘটে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, জনগণ যাতে নিরাপদ বোধ করতে পারে তার জন্য কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সেবা, একটু আগে যেটি আমি উল্লেখ করেছি, এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন সময় প্রশাসনিক দফতরগুলোতে সাধারণ মানুষ বিভিন্নভাবে অনেক সময় হয়রানির শিকার হয়। এই হয়রানি মুক্ত করার জন্য এবং দেরি যাতে না হয়, যত দ্রুত সম্ভব মানুষটিকে একটা সহযোগিতা করা যায় এবং একই সাথে এগুলো যাতে অ্যাকাউন্টেবল বা স্বচ্ছ রাখা যায় সে ব্যাপারেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত প্রশ্নের তথ্যবহুল উত্তর প্রদানের জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে গত 100 দিনে মাননীয় প্রধানমন্ত্রী
জনস্বার্থে অনেকগুলি জনবান্ধব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করিয়াছেন। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, প্রশাসনিক কাজের গতিশীলতা সৃষ্টি ও আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার স্বার্থে সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সম্পূরক প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের লক্ষ্যে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করিবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্নের উত্তরে এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে সংসদ সদস্য মাননীয় সংসদ যেটি বলেছেন, জি, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরও গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাননীয় সদস্য মীর আহমদ বিন কাসেম, ঢাকা 14। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বহুল প্রচিত পত্রিকায় আমরা জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী সরকার দলীয় মহিলা এমপিদেরকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন তদারকি করার দায়িত্ব দিয়েছেন। এই সাথে আরও বলা হয়েছে এসব উন্নয়নে ডিও লেটার ইস্যু করতে পারবেন সরকার দলীয় মহিলা এমপিগণ। এই তথ্য থেকে আমাদের মধ্যে এই বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে যে এই কাজ কি তাদেরকে এই জন্য দেওয়া হচ্ছে যাতে আমরা যারা বিরোধী দলীয় এমপি আছি আমাদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কোনো হাত থাকবে না, এটা নিশ্চিত করার জন্য কি এই নির্দেশ দেওয়া হচ্ছে কিনা দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে পরিষ্কার করবেন। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনি বোধহয় নিশ্চয়ই জানেন যে আমাদের দল থেকে এবং আপনাদের দল থেকে যে সকল নারী সদস্যকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে কয়েকদিন আগে, সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই। আপনার বা আমার যেরকম নির্দিষ্ট আসন আছে সেভাবে নির্দিষ্ট কোনো আসন নেই। খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক যে কাঠামো তার ভিত্তিতে আমরা তাদেরকে দলীয় অবস্থান থেকে আমরা কিছু জায়গা তাদের জন্য নির্দিষ্ট করেছি, তারা কোথায় কাজ করবেন। আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার নির্বাচন উন্নয়নের ব্যাপারে কিভাবে ভূমিকা রাখতে চান। যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরও একই রকমভাবে হক আছে। একই রকমভাবে হক আছে তার এলাকার বা তার এলাকার মানুষের জন্য, এবং খুব স্বাভাবিকভাবেই আমরা যেটি নিয়ম আছে সরকারের সেই নিয়ম অনুযায়ী আমরা এগোচ্ছি। আপনার এলাকার যদি কোনো উন্নয়নের কোনো বিষয় যদি আমার সহযোগিতা করার কিছু থেকে জানাবেন, আমি সরাসরি আপনাকে সহযোগিতার চেষ্টা করব। ধন্যবাদ। মাননীয় সদস্য আনিসুর রহমান, মাদারীপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগেই ত্রাণ মন্ত্রণালয়ে একটা সহযোগিতা পাওয়ার জন্য আমার এলাকায় আমি গিয়েছিলাম। মন্ত্রী মহোদয় ছিলেন না, তো আমি ওই মন্ত্রণালয়ে যে পিএস আছে ওনার রুমে বসে কথা বলছিলাম যে আমি এই সহযোগিতাটা পেতে পারি কি না। পিএস সাহেব আমাকে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে
বিরোধী দলীয় সংসদ সদস্যদের আমাদের যে বরাদ্দটুকু ছিল সর্বশেষ, সেটা বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে দেওয়া হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আর আমি মনে করি আজকে প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আপনি যেভাবে সবার জন্য করছেন, এই জন্য সকল সংসদ সদস্যের জন্যই আপনি করছেন। আমরা বিরোধী দলের রাজপথের অবস্থান এবং তাদের যে বক্তব্য, সেভাবে কিন্তু আমরা তাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি না। এজন্য আমরা আপনার নির্দেশে আমাদের হুইপ আছে, ব্যক্তিগতভাবে তাদের সাথে কোনো আলোচনা করা যায় কি না, তারা যেন রাজপথে যে বাজে বক্তব্যগুলো দিচ্ছে সেটা বন্ধ করা যায় কি না, সে ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নটি আমার কাছে সঠিকভাবে বোধগম্য হয়নি, তবে সঠিকভাবে আমার কাছে বোধগম্য হয়নি উনি কি বোঝাতে চেয়েছেন। তবে ওনার প্রশ্নের উত্তরের একটি অংশ হিসাবে এবং একইভাবে মীর কাশেম, উনি আমাদের সংসদ সদস্য মিরপুরের, ওনারও প্রশ্নের উত্তর হিসাবে আমি এতটুকু বলতে পারি মাননীয় স্পিকার, কয়েকদিন আগে আপনার নেতৃত্বে আমরা কিভাবে এই সংসদ সেশনটা চলবে সেই বিষয়ে যে আমাদের কমিটিটা আছে, সেই কমিটির মিটিংয়ে বসেছিলাম। সেখানে মাননীয় বিরোধী দলীয় নেতাও ছিলেন। উনি একটি বিষয় উল্লেখ করেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিছু কিছু সহযোগিতা যেগুলো বিরোধী দলীয় নেতারা হয়তো পাননি তখনও, যেটি ঈদের আগে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, অনেক সংসদ পেয়েছেন, অনেকে পাননি, ওনাদের হয়তো কেউ কেউ পাননি। আমি ওখান থেকে বেরিয়ে এসে, এবং এটি এলজিএডি মন্ত্রণালয় থেকে করা হয়েছিল, আমি বেরিয়ে এসে এলজিএডি মন্ত্রী সাহেব এবং প্রতিমন্ত্রী উভয়কেই সাথে সাথে নির্দেশনা দিয়েছিলাম যে যদি বিরোধী দলীয় সংসদ সদস্য কেউ না পেয়ে থাকেন যাতে দ্রুত সেই ব্যবস্থা নেওয়া হয়। মাননীয় স্পিকার, এটা দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি যে বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকা আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সদস্য আনিসুর রহমান জানতে চাচ্ছিলেন যে এইসব উন্নয়ন সহযোগিতা দেওয়ার পরও সরকারি দলের বিরুদ্ধে যেসব প্রচারণা হয় সেগুলো বন্ধ হবে কিনা, এই ব্যাপারে হুইপদের সাথে কোনো আলোচনা করবেন কিনা, এই ধরনের তিনি কথা বলতেছেন। এটা আই থিঙ্ক আমাদের অপেক্ষা করতে হবে, আর সবেমাত্র শুরু হলো, লেট আস ওয়েট অ্যান্ড সি। মাননীয় স্পিকার, এই সরকারটি জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার, এই সরকারটি গণতন্ত্রে বিশ্বাসী একটি সরকার, এই সরকারটি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার। কাজেই যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে অবশ্যই সেটি আমরা গ্রহণ করব এবং সেভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। চারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা 10, উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্ন 2 মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি বিনিয়োগ বাড়ানোর প্রক্রিয়া সহজ করিবার মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করিবার লক্ষ্যে আপনার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিয়াছেন কিনা এবং করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া, মাননীয় সংসদ সদস্য। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে
দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে এবং একই সাথে দেশে ব্যবসা বান্ধব একটি পরিস্থিতি বা পরিবেশও গড়ে তুলতে হবে। আগামী কয়েকদিন পরে আমাদের বাজেট আমরা উপস্থাপন করব, এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। তারই অংশ হিসেবে মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বিনিয়োগ প্রক্রিয়াকে সহজকরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে মাননীয় স্পিকার, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 হালনাগাদকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা সহজে এদেশে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে বা করতে পারে। মাননীয় স্পিকার, রফতানি উদ্দেশ্যে যেহেতু বাংলাদেশের থেকে রফতানি আমাদের যত বৃদ্ধি পাবে, আমরা যেরকম বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, সেই বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমরা আরও অনেক বেশি মানুষের জন্য কাজ করতে পারবো। সেজন্য এই মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানির উদ্দেশ্যে আমদানি ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করার জন্য অনেকগুলো পদক্ষেপ মাননীয় স্পিকার গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠানসমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরও সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে মাননীয় স্পিকার, আমদানি সহজকরণ করার লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে এবং সকল আমদানিকারকদের জন্য সময়সীমা নির্বিশেষে এলসি ব্যতীত চুক্তির মাধ্যমে আমদানির সুযোগও রাখা হচ্ছে মাননীয় স্পিকার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO চুক্তি বাস্তবায়ন এবং ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে বাণিজ্য প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করার জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাণিজ্য সহজীকরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা দেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন নীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে। মাননীয় স্পিকার, এর মধ্যে কতগুলো উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ এখানে বর্ণনা করা আছে, তবে যেহেতু এগুলো অনেক লম্বা, সেই জন্য আমি অনুরোধ করব এই বিষয়গুলো পঠিত বলিয়া গণ্য করা হোক মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশটি পঠিত বলিয়া গণ্য হলো। মাননীয় সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের বিস্তারিত উত্তর দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিনিয়োগ প্রদান বাধাগুলোর মধ্যে একটি হচ্ছে আস্থার সংকট। বিগত সরকারের আমলে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে এসে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনাগ্রহ প্রকাশ করে, যার ফলশ্রুতিতে ক্রমানুসারে বিনিয়োগ হ্রাস পায়। দেশি বিনিয়োগকারীগণ ব্যাংকের চড়া সুদের কারণে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার প্রশ্ন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং দেশীয় বিনিয়োগকারীদের ব্যাংক সুদের হার কমানোর জন্য বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সংসদ, আপনাকে ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একটি। আমরা শুধু বিদেশি বিনিয়োগী যে আকর্ষণ করতে চাইছি তা না, একই সাথে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাইছি এবং ডিরেগুলেশন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা
এই কাজটি বাস্তবায়ন করতে যাচ্ছি মাননীয় স্পিকার। এর বাইরেও সুদের হার যেটি বলেছেন, এখানে কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। যদি সম্ভব হয়, অর্থনৈতিক বিভিন্ন সমীকরণ আছে, এই বিষয়গুলো যদি দেখা যায় যে এটি সাহায্য করবে বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটি হয়তো সরকার গ্রহণ করবে। এখনও এই ব্যাপারে কোনো কনফার্ম কোনো সিদ্ধান্ত হয়নি মাননীয় স্পিকার। এবং একই সাথে মাননীয় সংসদ সদস্য, আপনাকে বলবো, আপনি যদি যেই ডিটেইল উত্তরগুলো এখানে আছে আপনার সামনে লিখিত অবস্থা আছে, আপনি যদি ওগুলো সবগুলো গো থ্রু করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য বেগম সাবিকুন নাহার একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার সম্পূরক প্রশ্নটি আগের প্রশ্নের সাথে রিলেটেড। আমরা জানি যে বর্তমানে অর্থনৈতিক কাঠামো, দেশের অর্থনৈতিক অবস্থাটা ভেঙে পড়েছে। দেশে কর্মসংস্থান, উৎপাদন ও বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদের হার নীতির প্রভাব পড়তে শুরু করেছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরে মার্চের শেষে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে 3,78,135 কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ অলস তহবিল বেড়েছে 58.31%। গত বছরের মার্চে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল 2,38,845 কোটি টাকা। বিশ্লেষকরা বলেছেন, উচ্চ সুদের হারের কারণে ব্যবসায়ীরা নতুন ঋণ নিতে আগ্রহ হারাচ্ছেন। বর্তমানে অনেক ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদের হার 14% ছাড়িয়ে গেছে। উদ্যোক্তারা নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্তে পিছিয়ে যাচ্ছেন। এর প্রভাব পড়ছে কর্মসংস্থানে। আমি এই বিষয়ে একটি হাদিসের উল্লেখ করব। আমাদের প্রিয় রাসূল বলেছেন, সুদের অর্থ যতই অধিক হোক না কেন অবশেষে তার পরিণতি হয় অসচ্ছলতা। ইবনে মাজা এসেছে। তো আমি এই অবস্থা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি পদক্ষেপ নিয়েছেন সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ এ কারণেই, আপনি যদি নিজেই আপনার স্ট্যাটিস্টিক্স যেটা আপনি উপস্থাপন করলেন সংসদের সামনে, সেটা যদি আপনি দেখেন, আপনি সব এক বছর আগের স্ট্যাটিস্টিক্স আপনি ওখানে উল্লেখ করেছেন। এখন আমরা জানি স্বৈরাচারের সময় এই দেশে কি হয়েছে, এবং নিশ্চয়ই মাননীয় সংসদ আপনি এতটুকু বুঝতে পারেন, ব্যবসা বা বিজনেস বা ইকোনমি এমন একটি বিষয়, এটি আপনি আজকে করলে আগামীকাল কি আপনি এটার রেজাল্ট পাবেন না, সেটি ভালো হোক বা খারাপ হোক যেটি। সেই জন্য এটি আপনি যেমন খারাপ পলিসির কারণে এটা স্পিল ওভার ইফেক্ট যেরকম আস্তে আস্তে আমাদের কাঁধে এসে পড়েছে, ঠিক একইভাবে এই জিনিসগুলোকে কারেক্ট করে নিয়ে আমরা যেই বর্তমান সরকার যেই পদক্ষেপগুলো নিচ্ছে, এটার স্পিল ওভার ইফেক্ট বা এটার একটা পজিটিভ রেজাল্ট পেতেও মাননীয় সংসদ সদস্য কিছু সময় আমাদের জন্য অপেক্ষা করতে হবে। সব সময় সুদের হার কমালেই যে বেনিফিট পাওয়া যাবে তা নয়। আমি একটু আগে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটু আগে আমি বলেছি যে এই বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করছি। যদি ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সুদের হার কমালে বেনিফিট পাবেন ব্যবসায়ীরা, দেশের অর্থনীতি বেনিফিট পাবেন, তাহলে নিশ্চয়ই আমরা সেটি করব। তবে এখানে আপনি বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্সগুলো পড়লেন, কিন্তু সেখানে বোধহয় যদি আপনি আরেকটি তথ্য উল্লেখ করতেন তাহলে বোধহয় ভালো হতো। নিশ্চয়ই আপনি পত্রিকায় দেখেছেন, আপনি তো রিসার্চ করে এসেছেন, যেভাবে আপনি পড়লেন তাতে বোঝা গেল বাংলাদেশ ব্যাংক যে 60,000 কোটি টাকার একটি ফান্ড তৈরি করেছে, যে বিভিন্ন শিল্প যারা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, তা যাদের এর মধ্যে যাদের ক্রেডিবিলিটি আছে, সঠিকভাবে যাদের ক্রেডিবিলিটি আছে, যারা সত্যিকারভাবে ব্যবসায়ী, তাদেরকে অল্প সুদে, ওটা বোধহয় 9% সুদে তাদেরকে ইন্টারেস্ট রেটে তাদেরকে সহযোগিতা করা হবে। এইটি কেন আপনার দৃষ্টি এড়িয়ে গেল বুঝলাম না, কারণ এটি তো বাংলাদেশ বর্তমান, আপনি এর আগের এক বছর আগের হিসাব বলেছেন, বর্তমানটি কেন এড়িয়ে গেল আমি ঠিক বুঝতে পারিনি। হয়তো এড়িয়ে যেতেই পারে, যাওয়াটা হয়তো স্বাভাবিক এত নিউজের মাঝে। আপনাকে অনুরোধ করব আগামীতে আরও আপডেট ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। বেগম জহরত আদিব চৌধুরী, মহিলা, আসন 27। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, এবং দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মহান সংসদে প্রশ্ন করার সুযোগ পেয়ে। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে আমাদের দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার যে
সময়োপযোগী, কার্যকরী এবং খুব কনস্ট্রাকটিভ ইম্প্যাক্টফুল অ্যাকশন প্ল্যান নেওয়ার জন্য। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলের ভুল নীতি এবং করাপশন এর জন্য তারা যে কাজটা করেছিল এর ইম্প্যাক্ট আংটাডের রিপোর্টে এসেছে, যে 2019 থেকে 2024 সালের রিপোর্টে এসেছে বাংলাদেশে পার ক্যাপিটা ফরেন এফডিআই অ্যাট্রাক্ট করেছে মাত্র $9, যেখানে কম্বোডিয়ার মতো কান্ট্রি করেছে $225, ভিয়েতনাম করেছে $175। সো আমরা অবশ্যই অনেক পিছিয়ে আছে আমাদের নেইবারিং কান্ট্রি থেকে। তবে আমি মনে করি যে প্রফিট রিপ্যাট্রিয়েশন, যেরকম বিদেশি বিনিয়োগের জন্য ডিসিশন নেওয়া হয়েছে, এই ধরনের একদম পারফেক্ট এক্সাম্পলস যে রিজনের জন্য ফরেন এফডিআই আমরা এতদিন ধরে অ্যাট্রাক্ট করতে পারি না, এই ধরনের প্রবলেমগুলো সলভ হবে। আমার সম্পূরক প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু অনেক পিছিয়ে আছি, এটাকে ফাস্ট ফরওয়ার্ড করার জন্য আমরা ফরেন ইনভেস্টরদেরকে আরও কনসালটেটিভ অ্যাডভাইজারি কাউন্সিল প্রতিষ্ঠা করতে পারি কিনা। আমরা দেখেছি উজবেকিস্তান, গ্রিস, পাকিস্তান এরকম বিভিন্ন দেশ আমাদের মতো ব্যাকগ্রাউন্ডের ইকোনমিক চ্যালেঞ্জকে মধ্যে থেকে ওরা এফডিআই অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের ফরেন ইনভেস্টর কাউন্সিল প্রতিষ্ঠা করেছে, যেটার মাধ্যমে তারা ইমিডিয়েটলি দেখেছে যে কনসালটেশনের থ্রুতে এফডিআই এর বাড়ানোটা খুব দ্রুত বেগ পেয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেহেতু ওনারা অনেক খুবই প্রশ্ন করুন প্লিজ। তো আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের কোনো কাউন্সিল প্রতিষ্ঠা করার প্ল্যান আছে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নের 25 বা 30% উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে। আপনি বলেই দিয়েছেন আমরা ফরেন যে প্রফিট যেটা সেটা রিপ্রেজেন্টেশনের ব্যবস্থাটা আমরা করেছি। প্রথমত এটা একটা যেটা উৎসাহিত করবে, কারণ বিদেশি বিনিয়োগকারীদের আগে যারা এসছে তাদের মধ্যে একটি বিষয় ছিল যে সে যদি তার লাভ্যাংশ নিতে না পারে তাহলে কেন সে এখানে ইনভেস্ট করবে। যেই সমস্যাটা আমরা আইনের মাধ্যমে যেটিকে আমরা সমাধান করেছি। এর বাইরে আপনি মূল যেটি জানতে চাইলেন, অলরেডি 3-4 দিন আগে মিটিংটা বোধহয় পরশু দিন কি তার আগে, হ্যাঁ গত পরশু দিনের আগের দিন আমরা যেই মিটিংটা করেছি সেখানে মিটিংয়ে আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেন রেখেছি, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে সেইটির 1% বোধহয় ছিল না, 1.5 যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। এইটার ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও ইনভেস্ট করবেন দেশে। এর বাইরে যোগ্য যারা আছেন, যাদের সেই মেধা আছে, যোগ্যতা আছে, এরকম অনেক বাংলাদেশি আছেন যাদের আমাদের ডায়াসপোরা যেটি আছে বাংলাদেশি, মাননীয় স্পিকার, সেই ডায়াসপোরার মধ্যে যারা আছেন যোগ্য ক্যাপেবল, তারা নিশ্চয়ই অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন বিদেশি ইনভেস্টরদেরকে। এবং এর মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়ানোর জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 3, শামসুর রহমান শিমুল বিশ্বাস অনুপস্থিত, তার পরিবর্তে প্রশ্নটি উত্থাপন করবেন AKM সেলিম রেজা হাবিব, পাবনা 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি AKM সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য 69 পাবনা 2। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মৌখিক উত্তর দানের জন্যে তারকা চিহ্নিত প্রশ্ন 3 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলিবেন কি, আপনার সরকার শপথ নেওয়ার পর এই পর্যন্ত নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক অগ্রাধিকার দিয়ে কি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করিয়াছেন এবং গৃহীত অগ্রাধিকার পদক্ষেপগুলি কবে নাগাদ বাস্তবায়ন করা সম্ভব হইবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের সকল মন্ত্রণালয় বিভাগ 180 দিন 2026-27 অর্থবছর এবং আগামী 5 বছরের জন্য
কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নের জন্য এরই ভিতরে প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করেছে, কতগুলোর কাজ এর মধ্যে শুরুও করে দিয়েছে মাঠ পর্যায়ে। মাননীয় স্পিকার, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনে প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2,500 টাকা প্রদানের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পাইলট পর্যায়ে এ পর্যন্ত 36টি ইউনিটের 60,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং আগামী অর্থ বছরে ইনশাল্লাহ আমরা টার্গেট করেছি মাননীয় স্পিকার, সমগ্র বাংলাদেশে আমরা প্রায় 41 লক্ষ 20,000 টু বি প্রিসাইজ মাননীয় স্পিকার, টু বি প্রিসাইজ খুব সম্ভবত 41,20,000 পরিবারের হাতে, আমরা নারী প্রধানের হাতে এই কার্ডটি তুলে দিতে ইনশাল্লাহ সক্ষম হব। কৃষির উন্নয়ন এবং কৃষকদের ইউনিক পরিচয় নিশ্চিতকরণের ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে 14 এপ্রিল 2026 এই তারিখে মাননীয় স্পিকার কৃষক কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রি পাইলটিং পর্যায়ে দেশের 8টি বিভাগের 10টি জেলায় 11টি উপজেলায় 11টি কৃষি ব্লকে এ কার্যক্রম সম্পাদন করা হয়েছে। এ পর্যন্ত 20,748 জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এই লক্ষ্যে সরকার ইতিমধ্যেই 1,567 কোটি 96 লক্ষ টাকা বাজেটে বরাদ্দ করেছে। এর ফলে সারা দেশের প্রায় 13,17,500 জন কৃষক সরাসরি মাননীয় স্পিকার উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এই কমিটমেন্টটাও আমরা করেছিলাম। বাংলাদেশে আমাদের মুসলমান হিসাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে বহু খতিব সাহেব আছেন, ইমাম সাহেব মসজিদ আছেন, এর বাইরে অন্যান্য ধর্মে যে ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, ধর্মগুরু যারা আছেন, এদের মধ্যে বহু মানুষ বেশ মানবতর জীবনযাপন করেন মাননীয় স্পিকার। এবং সেজন্যই আমরা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় অবস্থান থেকে আমরা নির্বাচনী ইশতেহারেও ঘোষণা করেছিলাম যে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করব, সহযোগিতার হাত সরকার থেকে আমরা বাড়িয়ে দেব। সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় স্পিকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে 180 দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় 4,908টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার, প্যাগোডা এবং 396টি গির্জায় কর্মরত ব্যক্তিবর্গকে মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে মাননীয় স্পিকার, এবং আগামী বাজেটে এটি সংখ্যা আরও বাড়বে মাননীয় স্পিকার ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আগামী 180 দিনের কর্মসূচির আওতায় জনগণকে হেলথ কার্ড প্রদানের একটি উদ্যোগ আমাদের রয়েছে। এই বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে মাননীয় স্পিকার। উক্ত প্রকল্পের মাধ্যমে 180 দিনের মধ্যে 5টি জেলাগুলো হচ্ছে মাননীয় স্পিকার খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং নরসিংদী। স্বাভাবিক, আমাদের স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী, ওই জন্য জেলাটি আছে। জনসাধারণকে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হবে মাননীয় স্পিকার ইনশাআল্লাহ। এই হেলথ কার্ড ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে। সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16 মার্চ 2026 হতে এরই ভিতরে শুরু হয়েছে মাননীয় স্পিকার। বর্ষার কারণে অনেকগুলো খাল খনন কর্মসূচি বা পুনর্খনন কর্মসূচি আপাতত পর্যায়ক্রমিকভাবে স্থগিত রাখা হচ্ছে। মাননীয় স্পিকার, 31 মে 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক 666টি খাল পুনর্খনন কার্যক্রম চলমান। উল্লেখ, খাল খনন খালের মোট দৈর্ঘ্য যেগুলো হয়ে গেছে মোটামুটিভাবে মাননীয় স্পিকার, সেগুলো প্রায় 965 কিলোমিটার। মাননীয় স্পিকার, একটু আগে বেশ ঝমঝম করে বৃষ্টি হয়েছে। ছোটবেলায় আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আপনিও আমার ধারে কাছে ছিলেন মাননীয় স্পিকার। আমার মনে আছে তখন যখন বৃষ্টি হতো, আমরা যখন স্কুলে পড়তাম, একসাথে 5-7 দিন ধরে বৃষ্টি হতো। বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকায় যেহেতু অনেক গাছ ছিল, সেখানে বোধহয় একটু বেশিও হতো খুব সম্ভবত। মাননীয় স্পিকার, আমরা খেয়াল করেছি
হঠাৎ করে আমি অনেক দিন পরে দেশে এসেছি, বাট এসে আমার খুব নজরে পড়েছে বৃষ্টির পরিমাণ বোধহয় দেশে অনেক কমে গিয়েছে মাননীয় স্পিকার। কিছুক্ষণ আগে 20-25 মিনিটের মতন বৃষ্টি হয়েছে, বাট এরকম বর্ষাকালে আগে যখন বৃষ্টি হতো একসাথে 3-4 দিন 5-7 দিন বৃষ্টি হতো। মাননীয় স্পিকার, যেভাবে গাছ কাটা হয়েছে সমগ্র বাংলাদেশে, এইটার একটি বিরূপ প্রভাব আমাদের আবহাওয়ার উপরে পড়েছে এবং সেজন্যই এবং একই সাথে এত গাছ কাটার ফলে দেশে বিভিন্ন রকম যান্ত্রিক যে মেশিন, গাড়ি ঘোড়া এগুলো চলার ফলে এবং বিল্ডিংগুলো উঠার ফলে মাননীয় স্পিকার টেম্পারেচারও বেড়ে গিয়েছে। এই সকল কিছু বিবেচনা করে 5 বছরে এই টেম্পারেচারটাকে যদি কমানো যায়, একই সাথে বৃষ্টির পরিমাণ যদি বাড়ানো যায়, একই সাথে পলিউশন দূর করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় স্পিকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার। আসন্ন বর্ষা মৌসুমে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ 3,14,00,000 চারা আমরা রোপণ করব সারা দেশে। বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পাদন করার জন্য স্থানীয় সরকার এবং এনজিওদের মধ্যে এরই মধ্যে মাননীয় স্পিকার সমন্বয় করা হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম একদিন যে বিগত অনেকগুলো বছর আমাকে বিদেশে বাধ্য হয়ে থাকতে হয়েছে, কিন্তু সেই সময় আমি দেখেছিলাম সেই দেশের শিশুরা কি সুন্দর জুতা জামা কাপড় পরে স্কুলে যায় এবং আমার তখন ইচ্ছা ছিল কোনোদিন যদি আল্লাহর রহমতে সুযোগ পাই চেষ্টা করব এই দেশের শিশুদেরকেও যাতে এরকম একটি ব্যবস্থা করা যায়। এবং তারই অংশ হিসাবে মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান সরকার ইনশাআল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমিকভাবে 1 টিচার 1 ট্যাব পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু স্কুল ড্রেস নয়, স্কুল ড্রেসের সাথে বাচ্চারা যে তাদের খাতা কলম বই নিবে তার জন্য আমরা একটি ব্যাকপ্যাকও তাদেরকে দিব, যেই ব্যাকপ্যাকটি সম্পূর্ণভাবে তৈরি হবে বাংলাদেশে এবং একসময় যে বাংলাদেশের সোনালী আঁশ পাট বলতে আমরা যেটিকে জানি সেই পাট দিয়ে এই ব্যাগ তৈরি করা হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বাস্তবায়নে আগামী 100 দিনের মধ্যে দেশের 2336টি কারিগরি এবং 8232টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। মাননীয় স্পিকার, সারা দেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে 8 বিঘা ও 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আমরা গতকাল এখানে আলাপ করছিলাম, বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য, আমাদের দলের থেকেও কয়েকজন সংসদ সদস্য একটি বিষয়ে কনসার্ন এক্সপ্রেস করেছেন, সেটি হচ্ছে যে নেশা বা ড্রাগের একটি বিষয় যেটি আস্তে আস্তে ছেয়ে ফেলছে যুব সমাজকে। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ তৈরি করতে পারি, তাদেরকে খেলার ব্যবস্থা তৈরি করতে পারি, অনেকাংশেই এই অভিশাপ থেকে আমরা বের করে আনতে সক্ষম হব আমাদের পরবর্তী প্রজন্মকে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই মাননীয় স্পিকার খেলাধুলার জন্য মাঠ বা খেলার ব্যবস্থা আমরা এই পরিকল্পনাটি গ্রহণ করেছি। হাইটেক সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভের কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা এরই ভিতরে চালু করা হয়েছে মাননীয় স্পিকার। প্রাথমিকভাবে 500 জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে মাননীয় স্পিকার 300 জন ক্রীড়াবিদকে অলরেডি ভাতা প্রদান করা হয়েছে। এছাড়াও 325 জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা যা আগে ছিল 3 লক্ষ টাকা সেটিকে বাড়ানো হয়েছে এবং সেটি এখন 3 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় উত্তীর্ণ করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির পূর্বেই সার্টিফিকেট অফ এলিজিবিলিটির ভিত্তিতে এই ঋণ প্রদান সহজীকরণ করা হয়েছে। 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি এবং নেট মিটারিং এর মাধ্যমে মোট 35 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে এবং এটিকে 2030 সালের মধ্যে মাননীয় স্পিকার যে সোলারের যে বিদ্যুৎ এটিকে 30 সালের মধ্যে আমরা মিনিমাম 5000 মেগাওয়াটে উৎপন্ন নিয়ে যেতে চাই।
মাননীয় স্পিকার, সরকার 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত, যা একটু আগে আমরা আলোচনা করেছি একজন সংসদীয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে, কম বেশি গ্রহণ করেছে। ইতিমধ্যেই শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর এবং সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে 2879 জন মানুষকে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। 12 থেকে 14 বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন করে স্পোর্টস 2026-এর কার্যক্রম গত 2রা মে তারিখে উদ্বোধন করা হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট সহ মোট 8টি খেলা মাননীয় স্পিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিও মাননীয় স্পিকার যেই নেশা বা ড্রাগের যেই সমস্যাটির কথাটি বা বিষয়টি আমরা এখানে আলোচনা করেছি, সেই অভিশাপ থেকে মুক্ত করার জন্যই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানেই শেষ হলো। এখন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, তারকা চিহ্নিত প্রশ্ন 286 উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মহান সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন 286 মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য 2024-25 সালে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের গড় সময় কত দিন ছিল তা জানতে চেয়েছেন। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জাহাজের গড় টার্ন অ্যারাউন্ড সময় ছিল 2.58 দিন। এখন অর্থাৎ 2025-26 অর্থ বছরে সেটি যদিও তিনি জানতে চাননি, সেটা কমিয়ে আরও কমে এসেছে এবং সেটা হয়েছে 2.1 দিন। তিনি আরও জানতে চেয়েছেন যে কলম্বো এবং সিঙ্গাপুরে এই টার্ন অ্যারাউন্ড সময় অনেক কম, কিন্তু মহান সংসদকে অবগত করতে চাই কলম্বো সিঙ্গাপুর মূলত ট্রান্সশিপমেন্ট পোর্ট। ট্রান্সশিপমেন্ট পোর্টের কেবলমাত্র বড় জাহাজ থেকে কন্টেইনার নামিয়ে পরবর্তীতে ছোট জাহাজে তুলে দেওয়া হয়। সেখানে কাস্টমস এক্সামিন, ক্লিয়ারেন্স ইত্যাদি কার্যক্রমের কোনো প্রয়োজন হয় না। অপরদিকে চট্টগ্রাম বন্দর মূলত একটি ফিডার পোর্ট। এখানে কাস্টমস এক্সামিন, ক্লিয়ারেন্স ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করতে হয়। বিধায় ট্রান্সশিপমেন্ট পোর্টের তুলনায় ফিডার পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম কিছুটা বেশি হয়। চট্টগ্রাম বন্দরের ট্রান্সশিপমেন্ট কন্টেইনারের পরিমাণ নিতান্তই নগণ্য, অর্থাৎ আগত আমদানি রপ্তানি কন্টেইনারের প্রায় 100%ই বাংলাদেশের আভ্যন্তরের জন্য আনিত এবং বাংলাদেশ হতে রপ্তানি কন্টেইনার বিভিন্ন গন্তব্যে প্রেরণ করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্তৃক বন্দরের জাহাজ এবং কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য আধুনিক ইকুইপমেন্ট সংযোজন ও বন্দর ব্যবস্থাপনায় গতিশীল করার প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে জাহাজের গড় টার্ন অ্যারাউন্ড সময় ইতিমধ্যে হ্রাস পেয়েছে, যা আমি পূর্বে উল্লেখ করেছি 2.1 দিনে নেমে এসেছে এবং ভবিষ্যতে আরও হ্রাস পাবে এটা নিশ্চিত করছি। আগামী 2030 সালের মধ্যে বে টার্মিনাল চালু হবে বলে আশা করা যায়। বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বৃদ্ধি এবং মাদার ভ্যাসেলে প্রবেশে জোয়ার ভাটা নির্ভরতা ও নাব্যতার সংকট দূর হবে, যার ফলে বন্দরের সামগ্রিক জট পুরোপুরি নিরসন করা সম্ভব হবে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ব্যাপার তিনি জানতে চেয়েছেন। সেক্ষেত্রে বলছি, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কার্যক্রম গত জুন 2024 সাল হতে চালু হয়েছে। উক্ত টার্মিনালের চালু হওয়ার চট্টগ্রাম বন্দরের জাহাজের গড় অপেক্ষমান সময় শূন্যের কোঠায় নেমে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, আপনি একটি প্রশ্ন করতে পারেন।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়কেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে চট্টগ্রাম বন্দর আমাদের সারা বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি। বাংলাদেশের বন্দরের মধ্যে অন্যতম বন্দর হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর। এই উপমহাদেশের সবচেয়ে বেশি পুরাতন বন্দর হচ্ছে এই চট্টগ্রাম বন্দর। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক পদক্ষেপ নিয়েছেন, এটা সবারই জানা দরকার। দেশের স্বাধীনতার পর 1975 সালের পর, আর বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসন ক্ষমতা উনি আসীন হলেন, সেই থেকে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং মাল খালাসের ব্যাপারে অতি দ্রুত খালাস কীভাবে হয় উনি সেইভাবে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সেটা 1991 সালেও মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলেও সেই ব্যবস্থা ছিল। কিন্তু গত 18 বছরে এই চট্টগ্রাম বন্দরকে নিয়ে কত ষড়যন্ত্র হয়েছে মাননীয় মন্ত্রী অবশ্যই জানেন, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন তারাও জানেন। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যেটা জানতে চাই, যে বিশ্বের অন্যান্য বিশেষ করে সিঙ্গাপুর আর কম্বোডিয়া, কলম্বো এই সমস্ত বন্দরগুলোতে যেইভাবে মাল অতি দ্রুত হ্যান্ডেলিং করার যেই ব্যবস্থা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য যেই পদক্ষেপ, আমাদের চট্টগ্রাম বন্দরেও আমরা যদি আরও সক্ষমতা বৃদ্ধি করতে চাই তাহলে অনেক স্কোপ আছে। সেই স্কোপকে কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করে সক্ষমতা বৃদ্ধির জন্য পরিকল্পনা মাননীয় মন্ত্রীর আছে কিনা সেটাই জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই পরিকল্পনা সরকারের রয়েছে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে সরকার কাজ করছে। আপনি জেনে খুশি হবেন, আমি ইতিপূর্বে উল্লেখ করেছি যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটা সিঙ্গাপুরের একটা কোম্পানি এটা পরিচালনা করছে, মানও ভালো, দ্রুত গতিতে কাজ চলছে। আবার লালদিয়া একটা টার্মিনাল আছে, এপি মুলার, সেই লালদিয়া টার্মিনাল ডেনমার্কের একটা প্রখ্যাত কোম্পানি, তারা চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে তারা ডেভেলপমেন্ট করে এই এনসিটি মানে কন্টেইনার টার্মিনালটি ফাংশন করতে চলেছে। এছাড়া সিঙ্গাপুরের আরেকটি কোম্পানি আছে যেটা বে টার্মিনাল ওয়াল, তাদের সাথে একটা এমইউ স্বাক্ষরিত হয়েছে, পিএসএ ওই কোম্পানিটির নাম, এবং তারাও আপনার বে টার্মিনাল ফাংশন করানোর জন্য কাজ করছে। বে টার্মিনাল 2 নিয়ে আপনার কথা চলছে ডিপি ওয়ার্ল্ডের সাথে, এবং সেটি যদি সাকসেস হয় তাহলে সেটা আরেক ধাপ অগ্রগতি হবে। বে টার্মিনাল 3 যেটা বাংলাদেশ সরকার এবং বন্দর কর্তৃপক্ষ নিজেরাই করতে চাচ্ছে, যার ফলে চট্টগ্রামের সম্ভাবনাময় যতগুলি টার্মিনাল আছে, কন্টেইনার টার্মিনাল, সেগুলি আমরা ফাংশন করতে চলেছি। এবং এটা যদি পুরো দমে ফাংশনটা শুরু হয়ে যায়, আমার মনে হচ্ছে 2029 সালের মধ্যে সবগুলি টার্মিনাল আমরা ফাংশন করাতে সক্ষম হব। তাহলে একেবারে আপনি যেটা সিঙ্গাপুর কথা আপনি বললেন, কলম্বোর কথা বললেন, সেই জায়গার মতো আমাদের ফাংশন করে যাবে, 0 আওয়ারে চলে আসবে। আরেকটা সুসংবাদ আমি আপনাদের দিতে চাই, বিগত দিনে ডিপসি পোর্টে জাহাজ দীর্ঘক্ষণ অপেক্ষা করত, এখন সেই অপেক্ষা শূন্যের কোঠায় চলে আসছে। অর্থাৎ ডিপসি পোর্টে কিন্তু এখন আর কোনো জাহাজ অপেক্ষা করছে না, তারা সরাসরি চলে আসছে। যদিও কন্টেনার হ্যান্ডেলিং করতে 2.1 দিনের মতো সময় লাগছে, এই যে টার্মিনালগুলি আছে সেটাকে যদি ফাংশন করানো যায়, আমার ধারণা সেটা হাফ ডেতে চলে আসবে বলে মনে করছি 2029 সালের মধ্যে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। মন্ত্রী মহোদয়, একটা তথ্যগত ভুল আছে, সেটা হলো যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটা পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে লিমিটেড কোম্পানি, নট পিএসএ পোর্ট অফ সিঙ্গাপুর কোম্পানি নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রশ্ন করবেন মাননীয় সদস্য মার্দিয়া মমতাজ, মহিলা আসন 44। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য অপেক্ষা করুন, মন্ত্রী বোধহয় জবাব দিতে চান, বলুন। আমার মনে হয় যে মাননীয় সংসদ সদস্য ঠিক শুনেছেন কিনা আমি জানি না, আমি বলছি যে
পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল সৌদি আরবের একটি কোম্পানি অপারেশন করছে এবং খুব ভালোভাবে 24 সাল থেকে সেটা অপারেশন চলছে। বে টার্মিনাল 1 যেটা, সেইটার কথা বলেছি, সিঙ্গাপুর পিএসএ কোম্পানির সাথে আমাদের এমইউ হয়েছে। এটাই ছিল আমার দেওয়া তথ্য, হয়তো তিনি সঠিক শুনেছেন কিনা এক্সামিন করে দেখতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য সেলিম, তারপর কনফিউশন থাকলে আপনি সরাসরি মন্ত্রীর সাথে যোগাযোগ করবেন। এখন আর সংসদে এটা প্রশ্ন করার প্রয়োজন নাই। মারদিয়া মমতাজ, মহিলা আসন 44। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে আমাদের অবস্থান সবার নিচে, সবার পিছে, সব হারাদের মাঝে, কিন্তু তারপরও মনে হয় যে এখানে বসার একটা বেনিফিট আছে। এখানে যেহেতু পিছনে কেউ নাই, আমাদের হাত উঠালে দেখা যায়। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে, যে বিশ্বের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো 20 থেকে 30% তাদের প্রফিট থেকে খরচ করে থাকে সেই বন্দরেরই উন্নয়ন কার্যে। তো আমার প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের যারা প্রধান প্রধান টার্মিনাল অপারেটর আছেন, তারা এ পর্যন্ত কি পরিমাণ মুনাফা অর্জন করেছে এবং তার কোনো অংশ কি তারা বন্দরের উন্নয়নের জন্য, যেমন ভারী যন্ত্রপাতি কিংবা সেবার মান বাড়ানোর জন্য পুনর্বিনিয়োগ করেন কিনা, অথবা আগামী বাজেটে এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমাদের মূলত এই মুহূর্তে ফাংশন করছে 3টি টার্মিনাল। একটা পতেঙ্গা, সেটা সৌদির একটা কোম্পানি করছে এবং তাদের সাথে আমাদের বন্দর উন্নয়নের জন্য নির্ধারিত অঙ্কের ফি তারা প্রদান করে থাকে, তার থেকে এই বন্দর উন্নয়ন হয় এবং রক্ষণাবেক্ষণের একটা বড় অংশ সৌদির ওই কোম্পানি আপনার মেনটেন্স করে। আর আছে এনসিটি এবং সিসিটি, এই দুটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হচ্ছে এবং তারা এই বন্দরের থেকে এটার রক্ষণাবেক্ষণ উন্নয়ন নিশ্চিত করে, যার জন্য 30 বা 40% বন্দরের জন্য উন্নয়নের জন্য রাখবো, সেই প্রক্রিয়াটা বা সেই সিদ্ধান্তটা এখানে কার্যকর হচ্ছে না। তবে যে সমস্ত কন্টেইনার টার্মিনাল আগামী দিনে বিদেশি কোম্পানির সাথে আমরা দেশের স্বার্থ রক্ষা করে চুক্তি করে মেনটেন্স করতে যাব, সেই সব ক্ষেত্রে এই প্রস্তাবনা যেটা আছে, পরামর্শ যেটা আছে, সেটা বিবেচনা করার সরকার চেষ্টা করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য নজরুল ইসলাম, সাতক্ষীরা, আপনি প্রথম সারিতে বসেছেন। সাধারণত প্রথম সারিতে যারা বসে তারা প্রশ্ন করে না, তবু আপনাকে সুযোগ দিলাম, করেন। স্পিকার, আপনাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যারা প্রথম সারিতে আছে, আমাদের কিছু প্রশ্ন থাকার কথা, 2-1বার দিলে আমরা খুশি হব। আলহামদুলিল্লাহ, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি, চট্টগ্রাম বন্দর দেশের বৃহত্তম বন্দর এবং অনেক পূর্ব থেকে কার্যক্রম করে আসছে, দেশের অর্থনৈতিক ভূমিকা পালন করে আসছে। যখন যে গভর্নমেন্ট আসে, ওই বন্দরের দিকে নজর দেওয়া হয়, উন্নয়নের কাজ করা হয়। আজকেও আমরা শুনলাম অনেক উন্নয়নের কথা, আলহামদুলিল্লাহ। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরেকটি বন্দর আছে, মংলা বন্দর, মংলা পোর্ট আমরা বলে থাকি। এই মংলা পোর্টটি কিন্তু আভ্যন্তরীণ আমদানি রপ্তানিতে এবং বিশেষ করে খুলনা বিভাগ, রংপুর, রাজশাহী বিভাগ, এই এলাকার জনগণের মাঝে খাদ্যশস্য বিতরণে, অন্যান্য সামগ্রী বিতরণে অনেক ভূমিকা পালন করে। কিন্তু মংলা বন্দরটি যে অবস্থায় আছে, সে অবস্থায় পড়ে আছে বলে আমাদের জানা। এই বন্দরের উন্নতির জন্যে মাননীয় মন্ত্রী মহোদয় এই আগামী বাজেট সহ আগামীতে কোনো বড় পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। তিনি একটি উপযুক্ত এবং সময়োপযোগী প্রস্তাবনা করেছেন। মোংলা বন্দর একটি ক্রিয়াশীল বন্দর, ফাংশন করছে, কিন্তু এটার সক্ষমতা বাড়ানো সম্ভব। চীনার একটা প্রতিষ্ঠান এখানে আরও 3টি জেটি নির্মাণ করছে। সেই 3টি জেটি যদি নির্মাণ করা হয়ে যায়, মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে। মোংলা বন্দরের দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে ওই নোয়াপাড়া পোর্ট যেটা আমাদের আছে, নৌ পোর্ট, এবং ওই খুলনা বিভাগ, ফরিদপুর বিভাগ, এই অঞ্চলের মালামাল অথবা আমদানিকারকরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে অল্প দূরত্বে মোংলা পোর্টে মাল খালাস করে অথবা রপ্তানি করার জন্য ব্যবহার করতে পারেন। সে ব্যাপারে ওই অঞ্চলের উদ্যোক্তা বা ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। যদি চীনের অর্থায়নে যে
যেটিগুলি স্থাপন হচ্ছে সেটা যদি সম্পন্ন হয়, ওখানে কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে, সেটাও যদি শেষ হয়, তাহলে মোংলা বন্দরের মালামাল খালাস, আমদানি রপ্তানির গতি অবশ্যই বৃদ্ধি পাবে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারও ইতিমধ্যে তৈরি হয়েছে। বিশেষ করে রেল লাইনটাও যুক্ত করা হয়েছে আপনার খুলনা থেকে মোংলা হয়ে যশোর হয়ে ঢাকায় আসার ক্ষেত্রে। আমরা মনে করছি যে মোংলা বন্দরে এবছর এই পর্যন্ত 110 কোটি টাকা রাজস্ব ইতিমধ্যে সরকার কিন্তু আপনার পেয়েছে এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, অনতিবিলম্বে সেটা বাস্তবায়ন হলে এই বন্দর আমদানি রপ্তানির ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 287, মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুল ইসলাম বুলবুল, 45, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর কাছ থেকে আমি জানতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের এক অনন্য সাংস্কৃতিক সম্পদ গম্ভীরাকে ইউনেস্কোর ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ হিসাবে, অর্থাৎ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাইতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা বা করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় প্রশ্ন উত্থাপনকারী মোহাম্মদ নুরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য। ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে নমিনেশন ফাইল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ইতোমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ইনভেন্টরিতে তালিকাভুক্ত হয়েছে তালিকা নম্বর 6, যা এর সঙ্গে সংযুক্ত করা হলো। ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে নমিনেশন ফাইল পৃষ্ঠা 2 এই প্রশ্ন উত্তরে পৃষ্ঠা 2 এবং 3 সংযুক্ত আছে, 3 প্রথমার্ধে। বাকি উত্তরটি পঠিত বলে গণ্য করা হোক। মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংস্কৃতি মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে ইতিমধ্যে জাতীয় তালিকাভুক্ত করা হয়েছে এবং ইউনেস্কোর তালিকাভুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমি যে প্রশ্নটি করতে চাই যে এদেশের অধিকাংশ মানুষের বিশ্বাস, বোধ, দৃষ্টিভঙ্গি এবং দেশাত্মবোধের ভিত্তিতে এদেশের সংস্কৃতিকে ঢেলে সাজানোর জন্য বর্তমান সরকারের কোনো পদক্ষেপ আছে কি না? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের সমাজে সংস্কৃতি যে আমাদের জাতির সোল অফ এ নেশন, আমাদের জাতির আত্মা, এবং এই সংস্কৃতিকে আমরা নানা বৈচিত্র্যকে, এখানে পাহাড়ি সংস্কৃতি, সমতলের সংস্কৃতি, এখানে আপনার বিভিন্ন জাতি গোষ্ঠী সংস্কৃতি, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংস্কৃতি আছে, সেখানে তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব কিছুকে এই যে বৈচিত্র্যের মাঝে আমরা একটা ঐক্য আনার চেষ্টা করছি। আমরা সমাজে বিভিন্ন আদর্শের মানুষ থাকতে পারে, বিভিন্ন মতের লোক থাকতে পারে, বিভিন্ন চিন্তার লোক থাকতে পারে, কিন্তু এই বৈচিত্র্যকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা জাতি হিসেবে আমাদের জাত্যাভিমান নিয়ে যে আমরা উঠে দাঁড়াতে চাই, তাহলে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। আমাদের এখানে বর্তমানে যে ভয়াবহ মাদকদ্রব্য যেটা যে সবল এনেছে, এই মাদক থেকে বাঁচার জন্যে আমাদের তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রীদেরকে কচিকাঁচা ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হলে কীভাবে আমরা করব, মাননীয় প্রধানমন্ত্রী তার প্রশ্ন উত্তর পর্বে তিনি এটা বলেছেন। এর সাথে আমি আরও বলতে চাই যে এর সাথে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে
নানামুখী স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং আগামী 2-3 দিনের মধ্যেই বর্ষব্যাপী আমরা এই পরিকল্পনা আমরা শুরু করতে যাচ্ছি। সেদিক দিয়ে আমরা আমরা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, তিনি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা এই সময় উপযোগী করেছেন বলে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আমির হামজা, কুষ্টিয়া 3। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সাংস্কৃতিক রাজধানী হিসাবে কুষ্টিয়া সারা বাংলাদেশ সহ বিশ্বে একটা পরিচিত। আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কথা প্রধানমন্ত্রী সহ মন্ত্রণালয়গুলো চেষ্টা করে যাচ্ছে, আমার প্রশ্ন, কুষ্টিয়ার লালন শাহের মাজার এটা কি মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে 3-6 দিন, এখানে যে সমস্ত অনৈতিক এবং এই সাংস্কৃতির নামে যে কাজগুলো হয় এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা আমার জানার প্রশ্ন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। শুধু কুষ্টিয়ার লালন শাহের সেই স্মৃতিঘটিত সেই এলাকায় নয়, সারা বাংলাদেশে আমাদের পরিকল্পনা রয়েছে। সারা বাংলাদেশে আমরা মাদকের বিরুদ্ধে আমাদের সরকারের যে পরিকল্পনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে, সেটা আমরা সারা বাংলাদেশকে আমরা মাদকমুক্ত করতে চাই। এখন মাদকমুক্ত করার জন্য ব্যাপক পরিকল্পনা আমাদের আছে। আপনারা খেয়াল করে দেখেছেন, মাদকমুক্ত তখনই হবে যখন একটা সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি হচ্ছে আমাদের গ্রামাঞ্চল, এবং গ্রামাঞ্চলের 90% লোক এখানে গ্রামে বসবাস করে, তারা হচ্ছে কৃষক। একসময় চীনের মাও সেতুং বলেছিলেন যে ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও। সমস্ত মানুষ আফিন খেয়ে ঘুমোতো, ওরা যখন জাগবে তখন সব কিছু তছনছ করে ফেলবে। আজকে বাংলাদেশে গত 18 বছর যে ঘনতম স্বাচ্ছন্ন অন্ধকার যুগ গিয়েছে, সেই অন্ধকার যুগে এই মাদক দ্রব্যকে ব্যাপক বিস্তার লাভ করেছে। তখন সংসদ সদস্য, অনেক মন্ত্রীরা পর্যন্ত, অনেক রাজনৈতিক নেতা এবং সমাজে বড় বড় সেই কর্মীরা, তারা পর্যন্ত এই মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। এই মাদক ব্যবসার সমস্ত মানুষ এই দেশে অপসংস্কৃতি, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক এই সমস্ত সংস্কৃতি আমাদের গোটা জাতির চেতনাকে ধ্বংস করে ফেলেছিল। এই যুব সমাজকে ধ্বংসের পরিকল্পনা একদিকে, অন্যদিকে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 97% পাস করাতে হবে, এই ছিল 8% পাস করতে হবে, এই ছিল ব্যবস্থা। অতএব শিক্ষার, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে ধ্বংস করে একটা অন্ধকার যুগের যে ছিল, সেখানে আমরা সেই যুগের অবসান ঘটিয়ে আমাদের সরকার প্রধানের যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ, শহীদ জিয়ার পথে আমরা একটা নতুন বাংলাদেশ, একটা নবজাগরণ আনতে চাই। এই নবজাগরণের আলো আমরা সমস্ত মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই, এবং এভাবে আমরা শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশের তরুণ সমাজকে এই অন্ধকার যুগ থেকে ফিরিয়ে এনে আমরা আমাদের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে, শুধুমাত্র অর্থনীতি পারে সমাজকে পরিবর্তন করে দিতে, এবং তার সাথে সাথে এই যে উপরিকাঠামোগত যে সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধ, রাজনীতি, আইন কাঠামো এগুলো যুক্ত করে আমরা একটি নতুন জাগরণ আনতে চাই আমাদের দেশে। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাধবী মার্মা, মহিলা আসন 34। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, পার্বত্য চট্টগ্রামে যে আমাদের 11টি জাতিগোষ্ঠী আছে, আমরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি যারা আমরা পালন করে আসছি, তার জন্য একটা ইনস্টিটিউট আছে আমাদের হিলে এবং সারা বাংলাদেশেই আছে, যেটা আমাদের বান্দরবানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ট্রাইবাল সাংস্কৃতিক ইনস্টিটিউশন বা উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউশন বলে একটা আছে, যেটা পরবর্তীতে নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউশন নামে পরিচিত হয়ে গেছে। এবং
এখানে যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো চালু আছে এবং ভাষার চর্চার যে কার্যক্রম চালু আছে সেটা খুবই অপ্রতুল এবং খুবই ধীর গতিতে চলছে। তো আমার মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন হচ্ছে যে এই কার্যক্রম গতিশীল করার জন্য ওনার আরও ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন উত্থাপনের জন্য। আমাদের পাহাড়ে এবং সমতলে সাংস্কৃতিক কর্মকাণ্ড একইভাবে সমানভাবেই পরিচালিত হচ্ছে এবং পাহাড়ের সংস্কৃতি যে নানা বৈচিত্র্যে ভরা যে সংস্কৃতি, তার জন্য আমরা 3টি পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি, এছাড়া কক্সবাজার এই সহ প্রায় 16টি স্থানে আমাদের ইনস্টিটিউট রয়েছে। সেখানে আমরা যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এদের জন্য 16টি ইনস্টিটিউট আছে এবং সেখানে আমরা এই কর্মকাণ্ড পরিচালনা করছি। তাদের সংস্কৃতির যে নানামুখী ইয়েতে তাদের আহার, তাদের পরিচ্ছদ, তাদের খাদ্যদ্রব্য, তাদের গান বাজনা, তাদের নৃত্যকলা এবং এর সাথে সমতলের এটাকে সমন্বয় করে আমরা একটা অভিন্ন জাতি গঠনের যে পরিকল্পনা, যেটা আমাদের অভিন্ন জাতি গঠন এবং জাতিসত্তার অগ্রগতি, সেটা আমরা করতে চাই। এই জন্য পাহাড়কে কখনোই আমাদের সরকার এটা আলাদা করে দেখে না। পাহাড় আমাদের বরং আমাদের অনেক শিক্ষা দিতে পারে। পাহাড়েই এক সময় সাঁওতাল বিদ্রোহ হয়েছে, পাহাড়েই এক সময় নানা ধরনের সংগ্রাম ঐতিহ্য ছড়িয়ে আছে। তারা তাদের জাতিসত্তা উন্নয়নের জন্যে, জাতীয় স্বাধিকার রক্ষার জন্যে, আমাদের স্বাধীনতা সংগ্রামে পাহাড় এবং সমতলের নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংগ্রাম কখনো অভিন্ন করে দেখার মতো বিষয় নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি এবং সেই জাতীয়তা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে ভিত্তি, সেটা হচ্ছে আমাদের ডিউটি হচ্ছে টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইকোনমি, এবং সেটাই আমরা করে চলেছি। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ। তারকা চিহ্নের প্রশ্ন 288, মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী বরাবর। আমার প্রশ্ন হচ্ছে, চট্টগ্রামের বাঁশখালী হেলথ কমপ্লেক্স সহ আমার নির্বাচনী উপজেলার হেলথ কমপ্লেক্স সহ দেশের সকল হাসপাতালসমূহে কুকুর কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নেবেন কিনা? মাননীয় মন্ত্রীর কাছে আমার এই প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মিস্টার স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব স্পিকার, কুকুরের কামড়ানো থেকে জলাতঙ্ক নামের একটি রোগ হয়, যেই রোগটি বড় নির্মম, বড় নির্দয়, যার হাত থেকে মানুষ পৃথিবীতে কোনো ওষুধ খেয়ে বাঁচতে পারে না। এমনকি জীবনের শেষ মুহূর্তে একটু পানি চাইলেও ডাক্তার অথবা পিতামাতা বা আত্মীয় স্বজন কেউ তার কাছে যায় না। সেই রোগটি থেকে কামড়ানোর পর বেঁচে থাকার একমাত্র লক্ষণ ভ্যাকসিন দেওয়া। বিগত ফ্যাসিস্ট সরকার। মাননীয় মন্ত্রী, জি, নিয়ম হলো যে আপনি যে উত্তর দিয়েছেন সেটাই পড়বেন। সেটাই পড়তেছি মাননীয় স্পিকার। একটু কথা পরে যখন প্রশ্ন করবে তখন বলতে পারবেন। এখানে আপনার উত্তরে ফ্যাসিস্ট সরকার এবং বিগত কেয়ারটেকার সরকার সেই ভ্যাকসিনটির কোনো স্টক রেখে যায় নাই। আমরা শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এবং নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হেলথ কমপ্লেক্স সহ দেশের সকল হাসপাতাল সমূহে কুকুরে কামড়ানোর প্রতিষেধক অর্থাৎ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ পর্যন্ত সারা দেশব্যাপী 1,39,675 মাল্টিপ্লাইড বাই 4 অর্থাৎ 1,05,58,700 ডোজ কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এখনও কুকুরে কামড়ানোর ভ্যাকসিন অব্যাহতভাবে সরবরাহ করা হচ্ছে। মাননীয় স্পিকার,
উল্লেখ্য বর্তমানে আজকে পর্যন্ত 10/6/2026 পর্যন্ত বাঁশখালী উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন ARV মজুত আছে 50 ডায়াল অর্থাৎ 200 ডোজ। আমরা শুধু এখানে থেমে থাকিনি মাননীয় স্পিকার। কুকুরে যদি শরীরের উপর অংশে কামড়ায় তার লালার যে ব্যাকটেরিয়াটা সেন্ট্রাল নার্ভাসে তাড়াতাড়ি চলে মৃত্যু হয়ে যায়। সেই কারণে আমরা বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিন যাহা শরীরের উপরের অংশে কামড়ালে তড়িৎ অ্যান্টিবডি তৈরি করার জন্য ব্যবহার করতে হয় তার মজুত এই বাঁশখালীতে 65 ডায়াল ভায়েল বা 260টি ডোজ সরবরাহ করা হয়েছে। এভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে এগুলি সরবরাহ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ জহিরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, জলাতঙ্ক রোগ হচ্ছে একটি ভাইরাল রোগ যা মানুষকে যেমন আক্রান্ত করে তেমনিভাবে অন্যান্য স্তন্যপায়ীদেরকেও প্রাণীদেরকেও আক্রমণ করে। এজন্য জীবন রক্ষাকারী অ্যান্টি রেবিস ভ্যাকসিন যেটা রয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগে আমরা যা সরবরাহ পেয়েছি, এটা শুধু ব্যক্তিগত স্বাস্থ্য পরিমাপ নয়, এটা আমি মনে করি জনস্বাস্থ্যের একটি ডিউটি বটে, এটা অন্যতম একটি দায়িত্ব। এজন্য এই 0 এবং 7 ডে, 28 ডে, 28 ডে, 21 ডে 3-4টা ডোজ দিতে গেলে আমার মনে হয় মিনিমাম 1000 টাকা একজন ব্যক্তির খরচ হয়। এই মারাত্মক মরণব্যাধি যা কামড়ের সাথে সাথে 24 ঘন্টায় ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হয়, এই মারাত্মক এই ভ্যাকসিন, এই রোগের ভ্যাকসিন সরবরাহ এটা কন্টিনিউ থাকবে কিনা। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকতে খুবই কষ্ট পেয়েছিলাম, বারবার ফান্ড ক্রিয়েট করে মানুষকে সেবাগুলো দিতে হয়েছিল। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সকল হসপিটালে যেহেতু জনস্বার্থে জনস্বাস্থ্যের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে এই ভ্যাকসিন সরবরাহ কন্টিনিউ থাকবে কিনা, একইভাবে আমাদের লাইভস্টক অফিসারের কাছে প্রাণী সম্পদ কর্মকর্তা। মাননীয় স্পিকার স্যার, আমরা এরই মধ্যে উনি যেটা বলেছেন ডোজেস সম্বন্ধে 0 আওয়ার থেকে 18 আওয়ার পর্যন্ত 18 দিন পর্যন্ত মানুষের পরপর 4টা ডোজ দিতে হয়। আমরা মাননীয় স্পিকার এরই মধ্যে সারা বাংলাদেশের 3 স্তরে আমরা স্টক রেডি রেখেছি। শুধু এইটার না, প্রত্যেকটা ভ্যাকসিনের প্রত্যেকটা উপজেলা লেভেলে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন আমরা রেখেছি অ্যান্টি রেবিস। আমাদের জেলাগুলিতে স্টক রাখা হয়েছে। শুধু তাই না মাননীয় স্পিকার, আমাদের পরিষ্কার নির্দেশনা রয়েছে যদি কোনো উপজেলায় দেখা যায় মাত্রাতিরিক্ত রোগী আসে এবং স্টক শেষ হয়ে যায়, পাশের উপজেলা থেকে ইমিডিয়েটলি ইউএইচএফদের কালেক্ট করতে হবে। সেটারও যদি শেষ হয়ে যায় জেলা থেকে নিবে। জেলার যদি শেষ হয়ে যায় ডিসি সাহেব এট দ্য স্পট সেই ভ্যাকসিন কিনে দিবে, যতক্ষণ না পর্যন্ত আমরা সেন্ট্রাল থেকে সিএমএসডি থেকে ভ্যাকসিন সরবরাহ না করি। 4 স্তরে আমরা মজুত রেখেছি। ইনশাল্লাহ মাননীয় সংসদ সদস্যকে নিশ্চয়তা প্রদান করতেছি, এই আশ্বিন মাসের কুকুরে বেশি কামড়ালেও আল্লাহর রহমতে আমাদের ভ্যাকসিনের কোনো অভাব হবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন 24। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্য পেশেন্ট হেড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। ছোটোবেলায় যে সেন্টেন্সটি পড়েছি মাননীয় স্পিকার, তখনকার যে পরিস্থিতিতে সেই সেন্টেন্সটি তৈরি হয়েছে, আজকের বর্তমান বাংলাদেশেও আমরা সেই বেহাল অবস্থা থেকে, স্বাস্থ্যসেবা থেকে বের হতে পারিনি। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধুমাত্র বাংলাদেশে, আমার এলাকা নয়, সমগ্র বাংলাদেশের একই চিত্র মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কিছুদিন আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার উপজেলার ছাত্রদলের একজন ফোন করেছিল। মাননীয় মন্ত্রী মহোদয় খুবই আন্তরিকতার সহিত, ধৈর্যের সহিত তার অভিযোগ শুনেছেন এবং তিনি দূরত্ব জানতে চেয়েছেন উনি সেখানে গিয়ে সমস্যার সমাধান করতে পারবেন কিনা। মাননীয় স্পিকার, আজকে আমি 71 চ্যানেলের একটি সংবাদ দেখেছিলাম আমাদের মাননীয় সদস্য প্রশ্ন করুন। জি, আমাদের সেখানে স্বাস্থ্যসেবার
স্বাস্থ্যসেবা নিয়ে জনগণের বেশ উদ্বিগ্ন। সেখানে নদী ভাঙ্গা একটি কবলিত এলাকা, যেখানে সবসময় নিম্ন আয়ের মানুষরা থাকে, প্রকৃতির সাথে যুদ্ধ করে যাদের প্রতিনিয়ত বসবাস। তো তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তারা ঠিকমতো সিট পাচ্ছে না এবং সেবা পাচ্ছে না। তাদেরকে যে কোনো চিকিৎসার জন্য তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে যেতে হয় মাননীয় স্পিকার, সেটা তাদের জন্য খুবই ব্যয়বহুল। তো আমাদের এই সেবা কতদিনের মধ্যে আমরা নিশ্চিত পাবো? স্বাস্থ্যসেবা, অবকাঠামো সেবা, চিকিৎসা সেবা নিশ্চিত হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, কতদিনের মধ্যে পারবেন? মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য স্বাস্থ্যসেবার অনেক গভীরে গিয়ে স্বাস্থ্যসেবার বেহাল দশার অবস্থা প্রত্যেকটি উপজেলা হাসপাতালেই বা সারা দেশব্যাপী উল্লেখ করেছে। মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে আপনার কাছে একটু সময় চাই। আমরা, আমাদের সরকার অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাস্থ্যখাতে কি করেছে বা কোন জায়গায় এসেছে। মাননীয় স্পিকার স্যার, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আর্তপীড়িত জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে সর্বপ্রথম সারা দেশব্যাপী তৎকালীন প্রত্যেকটি থানায় 30 থেকে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করে জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য দৃষ্টান্ত স্থাপন করেন। জনাব স্পিকার স্যার, তৎপরবর্তীতে কোনো সরকার এই খাতে মনোনিবেশ করেননি। 1991 সনে দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দ্বিতীয়বারের মতন 2001-এ ক্ষমতায় আসলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে সেই দলেরই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারা দেশব্যাপী সকল উপজেলা হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করে স্বাস্থ্যসেবা আরও উন্নত করেন। মাননীয় স্পিকার, জনাব স্পিকার স্যার, একই দলের একই পরিবারের সন্তান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে, সকল মানুষের নিকট স্বাস্থ্যসেবা আরও সহজতর করার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, শুধু হাসপাতাল না, সাথে জনবল, অস্ত্র, মানে যন্ত্রপাতি, আইসিইউ এবং পোস্ট অপারেটিভ সেন্টার, সরি মাননীয় স্পিকার স্যার, আই এম সরি, অস্ত্র না, আমি বলেছি যন্ত্রপাতি। আরে মাননীয় স্পিকার, অস্ত্র পাচারের জন্য যন্ত্রপাতি, এমনকি মাদার ব্রেস্ট ফিডিং কর্নারের পর্যন্ত প্রস্তাবনা রাখা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করেছেন। আমরা শুধু তাই না, সারা বাংলাদেশে 1 থেকে 2টা 1000 বেডেড হাসপাতাল উইথ অল দ্য ফেসিলিটিস, আইসিইউ থেকে নেওয়া, ওটি থেকে নিয়ে এভরিথিং, শুধু মহিলা এবং শিশুর জন্য 2টা স্পেশালাইজড হাসপাতাল করার প্রস্তাব করেছেন। আরও 15 থেকে 20টা 1000 বেডেড হাসপাতালের প্রস্তাব রয়েছে, তার মধ্যে 5-6টির সম্মতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। মাননীয়, যা দরকার তাই তো বলবো, ডিস্টার্বিং, বেশি হুইপিং করো না। মাননীয় স্পিকার স্যার, আমরা আমাদের শিশু হাসপাতাল, শিশুদের অধিক সেবার লক্ষ্যে আমরা গতকাল 1000 crore টাকার বেশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে মঞ্জুর করেছেন। 10 তলা পর্যন্ত করা হবে, 8টি আইসিইউ বৃদ্ধি করা হবে, ওটি বৃদ্ধি করা হবে, আমাদের ওইখানে স্ক্যানিং মেশিন বসানো হবে, এইভাবে করবে। আমরা যশোরে আরেকটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর করা হয়েছে চাঁচড়াতে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশে আরও 5টি হাসপাতাল, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, মাননীয় স্পিকার আগামী 6 মাসের ভিতরে 200 শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতালের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এভাবে মাননীয় স্পিকার 8টি ক্যান্সার হসপিটালের মেশিনারিজ ইম্পোর্ট করা হচ্ছে, ফার্নিচারের টেন্ডার হয়েছে,
ক্যান্সার হাসপাতাল আমরা উদ্বোধন করতে যাব মাননীয় স্পিকার। তারপরও প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে, মিডওয়াইফার, কেয়ার গিভার, নার্স। তাদেরকে গ্রামে গ্রামে মহিলাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতিটি মানুষের কাছে দৌড় করে স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মার্জিয়া বেগম, মহিলা আসন 38। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পূরক প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য তার প্রশ্নে দেশের সকল হাসপাতালে প্রতিষেধক ও ভ্যাকসিন সরবরাহের কথা বলেছেন। এরই পরিপ্রেক্ষিতে আমি অত্যন্ত দুঃখের সাথে মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাতে চাই যে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা সেবা নিতে আসছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই হাসপাতালের বর্তমানে মাত্র 50 শয্যার বেডের রোগীর সমপরিমাণ ঔষধ বরাদ্দ দেওয়া হচ্ছে, যার ফলে হাসপাতালে আসা সাধারণ রোগীরা প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, অতি জরুরি জীবন রক্ষাকারী ওষুধপত্র হাসপাতালের থেকে পাচ্ছেন না এবং চরম সংকটের মুখোমুখি হচ্ছেন। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার সম্পূরক প্রশ্ন যে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালের এই বাস্তব ও চরম জনদুর্ভোগ চিত্র বিবেচনা করে 50 শয্যার পরিবর্তে পূর্ণাঙ্গ শয্যার আনুপাতিক হারে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও অতি জরুরি ওষুধপত্র বরাদ্দ বৃদ্ধি করার কোনো জরুরি পদক্ষেপ সরকার অবিলম্বে গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ স্পিকার। মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। ওনাদের হাসপাতালটি লক্ষ্মীপুরে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। মাননীয় স্পিকার স্যার, আপনি নিশ্চয়ই জানেন একটা হাসপাতালে শয্যা সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে একটা কোড নাম্বার দেওয়া হয় মিনিস্ট্রি অফ ফিন্যান্স থেকে। সেই কোডে 50 জনের জন্য যাহা বরাদ্দকৃত খাবার, যাহা বরাদ্দকৃত ওষুধ, যা বরাদ্দকৃত বিছানা, এইটুকুই দেওয়া হবে, এর বাইরে 300 রোগী হলে দেওয়া হয় না। মাননীয় স্পিকার, এই ব্যর্থতা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের। তারা যখন জনসংখ্যা বৃদ্ধি পেল 17টা বৎসর, তারা কোডটা চেঞ্জ করে নেয় নাই। মাননীয় স্পিকার, আমরা এখন দরখাস্ত প্রাপ্তি সাপেক্ষে কোড বৃদ্ধি করে রোগীর সেবার মান উন্নত করার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, ওনার এলাকার নির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে কোড পরিবর্তনে যত, এখন তো 50 থেকে 100 শয্যা হয়ে যাবে, 100 শয্যার কোড পরিবর্তন করে 100 শয্যাতে নেওয়ার কোড হওয়ার জন্য 250 হয়ে গেছে। তাহলে 250 শয্যার জন্য যে কোডের প্রয়োজন, সেই কোডের আবেদন করলে আমরা মিনিস্ট্রি অফ ফিন্যান্সে অনুরোধ করব এবং নিশ্চয়তা দিচ্ছি ওখান থেকে আমরা করায় নিয়ে আসব। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 289, মাননীয় সদস্য মোহাম্মদ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ কেরামত আলী, 43, চাঁপাইনবাবগঞ্জ 1 আসন। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, অনুগ্রহ করে বলবেন কি আপনার মন্ত্রণালয়ের অধীনে আমার নির্বাচনী এলাকায় কোনো বিশেষ কার্যক্রম পরিচালিত হইতেছে কিনা, তা হইলে কি কি? ধন্যবাদ আপনাকে। মাননীয় ধর্মমন্ত্রী কি আছেন? ওকে, ধর্মমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। না, এরকম অ্যাপ্রিসিয়েশন মাঝে মধ্যে করলে ভালো হয়।
আমি সবেরও আসতে উঠছি আসলে। মাননীয় স্পিকার, তারা কাছে নিত প্রশ্ন 289, তাই আমি জি মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, উনি হজে আছেন, তো সংসদ কার্যে তার বিকল্প হিসেবে জবাব দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ নির্বাচনী এলাকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত সুনামের সাথে বেশ কিছু বিশেষ ও নিয়মিত কার্যক্রম পরিচালনা করিতেছে। উক্ত এলাকায় চলমান বিশেষ কার্যক্রমের বিবরণ নিম্নে দেওয়া হলো। লম্বা দীর্ঘ উত্তর, তারপরেও যদি দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য করা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ কেরামত আলী একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমান যুব সমাজ ক্রমাগত অশ্লীলতার দিকে, অশ্লীলতার সংস্কৃতিতে নিমজ্জিত হচ্ছে। অশ্লীল সিনেমা, অশোভন নাটক, অশ্লীল গান, আপত্তিকর বিজ্ঞাপন, নিম্নমানের সাহিত্য, বিভিন্ন ধরনের অসুস্থ বিনোদনের মাধ্যমে সমাজে এক ধরনের নৈতিক অবক্ষয় তৈরি হচ্ছে। এর ফলে পরিবার, সমাজ এবং ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে এই নৈতিক অবক্ষয় সামাজিক অপরাধ, বিশেষ করে সহিংসতা ও ধর্ষণের মতো অপরাধের পিছনে পরোক্ষ প্রভাবক হিসাবে কাজ করছে বলে মনে করা হয়। এই প্রেক্ষাপটে আমার প্রশ্ন হলো, ধর্ম মন্ত্রণালয় সমাজের নৈতিক ও মূল্যবোধগত উন্নয়নের জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এবং যদি করে তাহলে এই উদ্যোগগুলোর রূপরেখা কেমন হবে, এটি আমার প্রশ্ন, জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ধর্ম মন্ত্রণালয়ের একটা ব্যাপক বিস্তৃতি আছে সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক কার্যক্রম, মক্তব ভিত্তিক কার্যক্রমের মধ্যে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র যে নির্মাণ করা হয়েছে, এখানেও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কিছু কর্মপরিধি আছে। ইসলামী মূল্যবোধের চর্চা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র হিসেবে এটা প্রত্যেক উপজেলায় কাজ করছে। আর নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমও একটা প্রকল্প আছে। আর অন্যান্য বিষয়গুলোতে যেমন ইমাম মুয়াজ্জিমদেরকে আমরা বিভিন্ন সময় রাষ্ট্রের পক্ষ থেকে উৎসাহ দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি, সামাজিক অনাচার এবং ইসলামী মূল্যবোধে এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় মূল্যবোধে যাতে সমাজ পরিচালিত হয় সেই জন্য তাদের নীতি নৈতিকতা চর্চা, বচন এবং প্রিয়েচিং যেটা বলে আলোচনা ইত্যাদি করার তাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। রাষ্ট্রের পক্ষ থেকে সেই রকম অনুপ্রেরণা দেয়া হয়। তারা নিজের পক্ষ থেকেও নিজেদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ থেকে এবং তাদের নিজস্ব কর্তব্যবোধের কারণে তারা সেই কাজটা করে থাকে। মাননীয় সদস্য যেটা বললেন যে অশ্লীল কন্টেন্ট, অশ্লীল প্রকাশনা এবং অশ্লীল বিভিন্ন রকমের নাটক ইত্যাদির মধ্য দিয়ে সমাজে যে অবক্ষয় হচ্ছে তার জন্য কি করা যায়, এই জন্য মাননীয় স্পিকার বিশেষত আমাদের সমাজে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত প্রচারণা হচ্ছে এইটার ভলিউমটা সবচেয়ে বেশি, বরং প্রিন্টেড ভলিউমটা ইদানিং কম। তো যে ভলিউমটা সবচেয়ে বেশি সেই ভলিউমটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আইটি মন্ত্রণালয় থেকে সাইবার আইনে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি, যেটা গতকালকে বা তার আগের দিনে এখানে আমি সংসদে বলেছিলাম। সেই আইনটা আমরা এইভাবে আনবো যাতে আমাদের সামাজিক নিরাপত্তা থাকে, সোশ্যাল হারমোনি বজায় থাকে, রিলিজিয়াস হারমোনি বজায় থাকে, সমাজের মধ্যে ব্যালেন্স থাকে, ভারসাম্যহীনতা যাতে নষ্ট না হয়, আমাদের যুব সমাজকে আমরা যাতে সঠিকভাবে পরিচালিত করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা রক্ষা করতে পারি,
নীতি নৈতিকতা এবং আদর্শ ধর্মীয় মূল্যবোধে তারা পরিচালিত হতে পারে। সেই জন্য আইনি সুরক্ষা হচ্ছে সেটা, কিন্তু আমাদের সবাইকে সমাজে ভূমিকা রাখতে হবে এবং আমাদের সেই দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার দায়বদ্ধতা আমাদের পালন করতে হবে। এভাবেই সম্ভব মাননীয় স্পিকার সবকিছু প্রতিরোধ করা। ধন্যবাদ। মাননীয় সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, মহিলা আসন ৮। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের 90% সিটিজেন্স হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। এই ক্ষেত্রে মাননীয় স্পিকার, গ্রুপ অফ পিপল আছে যারা চাই এই দেশটা পরিচালিত হোক ইসলামী আইন অনুযায়ী, আর আদার গ্রুপ অফ পিপল হচ্ছে ভিন্ন মতে বিশ্বাসী। মাননীয় স্পিকার, তবে বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা ইসলামিক ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে সকলে একমত। বাংলাদেশে শুরুতে একটি মাত্র এই ইসলামিক সিস্টেমটা যেহেতু বাংলাদেশের মানুষের একটা, মুসলমানদের একটা অভিপ্রায়, এটাকে প্রাধান্য দিয়ে প্রথমে ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা চালু করে বাংলাদেশের ইসলামী ব্যাংক। এরপরে এখন বাংলাদেশে প্রায় প্রতিটি ব্যাংকেই এই ইসলামিক ব্যাংকিং সিস্টেম উইন্ডো ওপেন আছে। সত্যিকার অর্থে যে সিস্টেমকে আমরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম বলছি তা মোটেও ইসলামিক নয়। মাননীয় স্পিকার, বাংলাদেশের বিষয়ের উপর এখনও কোনো পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং সিস্টেম আইন নাই। এখন যে আইনগুলো দ্বারা বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা প্রচলিত আছে তা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কোম্পানিস অ্যাক্ট 1991, 2009 বাংলাদেশ ব্যাংক কিছু সার্কুলার এবং গাইডলাইন দিয়েছে, সে অনুযায়ী আমাদের উচিত। সদস্য প্রশ্ন করুন, অনেক লম্বা হয়েছে। অধিকাংশ মানুষ যেহেতু ইসলামিক ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে একমত, সুদ দেয়া নেয়া হারামের মতবাদে বিশ্বাসী, সেই ক্ষেত্রে আমি মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আহ্বান করছি একটি পূর্ণাঙ্গ আইনের ব্যবস্থা করা হোক কিছু ইসলামিক স্কলার এবং বিজ্ঞ আইনজীবীদের নিয়ে। মাননীয় মন্ত্রী। এটা তো আপনার মাননীয় স্পিকার, ইট ইজ মোর রিলেটেড উইথ দি ফাইন্যান্স মিনিস্ট্রি। উনি জবাব দিলে এটা সঠিকভাবে দিতে পারতেন। তারপরে যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসেবে করা হয়েছে, তো তিনি তার প্রশ্নের মধ্যেই সমাধানটা দিয়েছেন। এই বিষয়ে ধর্মীয় স্কলারদের নিয়ে একটা করা যায়, গবেষণা করা যায়, যে গবেষণার ফলের যদি কোনো সমাধান আসে এ বিষয়ে ইসলামী শরিয়া ভিত্তিক যে আর্থিক ব্যবস্থা এবং সুদবিহীন ঋণের ব্যবস্থাতে আধুনিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে যদি করা যায়, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, এটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনেরও ব্যাপার আছে, ব্যাংকিং সিস্টেমের ব্যাপার আছে, সামঞ্জস্য রেখে যদি কোনো সেরকম পদ্ধতি আবিষ্কার করা যায়, সেটা তখন দেখা যেতে পারে। মানে স্পিকার, এখন এটা এক্সপেরিমেন্ট করার জন্য নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা সরকারি পর্যায়ে তখন আলোচনা করা যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ তাজউদ্দিন খান, মেহেরপুর ১। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে যে মসজিদ নির্মাণ করা হচ্ছে, মডেল মসজিদ, তাতে অল্প কিছু উপজেলা বাকি আছে। আমার নির্বাচন এলাকা মুজিবনগর উপজেলাতে এখনও মডেল মসজিদ প্রতিষ্ঠিত হয়নি। জমির সমস্যা ছিল, আপাতত ওটা সমাধান করা হয়েছে। মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, এই অর্থ বছরের ভিতরেই মুজিবনগর উপজেলার মডেল মসজিদের কাজ শুরু করা যাবে কিনা? মাননীয় মন্ত্রী, এই অর্থ বছরের মধ্যে শুরু করবেন কিনা ওনার এলাকার মসজিদ? মডেল মসজিদ ওনার এলাকায় মুজিবনগরে। মানে স্পিকার, এই মুজিবনগর উপজেলায় যদি মডেল মসজিদ নির্মাণের কোনো প্রকল্প থাকে, একটা নোটিশ যদি আলাদা দেয় তাহলে সঠিকভাবে উত্তর দেওয়া যেত। এই মুহূর্তে আমার কাছে তথ্য মজুদ নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 290, খন্দকার আবু আশফাক, ঢাকা ১। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এদেশের সাংস্কৃতিক চর্চার কেন্দ্রীয় প্রতিষ্ঠান। দেশের প্রতিটি জেলায় এর শাখা রয়েছে এবং অধিকাংশ জেলায় নিজস্ব অডিটোরিয়াম ও মিলনায়তন আছে।
যেখানে নাটক, সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা শিল্প কার্যালয় থাকলেও সেখানে কোনো অডিটোরিয়াম নাই, এ ব্যাপারে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য এবং ধন্যবাদ মাননীয় স্পিকার। ঢাকার মিরপুরে ৭৫ শতক জমি বরাদ্দ পাওয়া গেছে। ঢাকা জেলা শিল্পকলা একাডেমি ভবনটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রস্তাবিত 12টি জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের অন্তর্ভুক্ত। আমাদের 12টির মধ্যে এটাও আছে। ইতোমধ্যে উক্ত নির্মাণ প্রকল্পের ডিপিপি চূড়ান্ত অনুমোদনের জন্য কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ। জনাব আবু আশফাক একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ঢাকা জেলাটি ঢাকা মহানগরের দুই পাশে অবস্থিত। এক পাশে দোহার, নবগঞ্জ, কেরানীগঞ্জ, অপর পাশে সাভার, ধামরাই। প্রায় 1.5 কোটি লোকের বসবাস এখানে, কিন্তু এখান থেকে ঢাকা শহরে এসে এই অডিটোরিয়াম ইউজ করাটা খুবই কঠিন। তাই ঢাকার দক্ষিণ পাশে একটি এবং উত্তর পাশে একটি, 2টি সাব অডিটোরিয়াম তৈরি করা যায় কিনা এই ব্যাপারে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আমাদের সিদ্ধান্ত রয়েছে যে বাংলাদেশের সমস্ত উপজেলাতেই আমরা শিল্পকলা একাডেমি এই বছর থেকে আমরা শুরু করব। এখন প্রাথমিক পর্যায়ে আমরা উপজেলা পরিষদের কমপ্লেক্সে এবং অধিকাংশ উপজেলা আরেকটি নতুন ভবন হয়েছে এবং পুরনো ভবনটা সেখানে রয়েছে। সেখানে সেই ভবনে একটা কক্ষকে বা 2টা কক্ষকে আমরা শিল্পকলা একাডেমির অন্তর্ভুক্ত করে এবং সেখানে নিয়মিত স্কুল, কলেজ এবং প্রাইমারি স্কুলকে বেশি গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদের এনে সেখানে আমরা নিয়মিত শিল্পকলা নানা দিকটা, সংস্কৃতির নানা দিকটা আমরা সেখানে পরিচালনা করব। এখানে যদি আপনার এলাকায় দোহার, নবাবগঞ্জ অথবা সাভার ওই অঞ্চলে যদি 2টা শিল্পকলা একাডেমি করার প্রয়োজন থাকে, নিশ্চয়ই আছে। সেখানে আপনার ওই উপজেলার থেকে নির্দিষ্ট পরিমাণটা জমি আপনাদের ব্যবস্থা করতে হবে। সেই জমিটা এমন হতে পারে খাস জমি, সেটা শিল্পকলার নামে রেজিস্ট্রি করতে হবে, অথবা সেখানে কেউ যদি জমি দান করে সেই জমি দিলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব সামনের অর্থবছর থেকে, এই বছরের পরের অর্থবছর থেকে। এবছরে পরিচালনা করা হবে আপাতত যেখানে শিল্পকলা স্থাপনা নাই সেখানে উপজেলা পরিষদ থেকে। এভাবে আপনারা মন্ত্রণালয়েও যোগাযোগ করতে পারেন, আলাদা নোটিশও দিতে পারেন। এই বলে ধন্যবাদ আপনাকে।